আসসালামু আলাইকুম, আমি হাসনাইন রাফি। আমি তোমাদের আজকে ভাইরাসের তৃতীয় ক্লাস নিতে চলে আসি। আজকে আমরা মেনলি পড়বো ভাইরাসের গঠন এবং ভাইরাসের প্রকারভেদ। কি পড়বো ভাইয়া? ভাইরাস এই জিনিসটার মানে হলো বিষ। ভাইরাসের গঠন এবং প্রকারভেদ। লেখা আবারও বলছি খুবই বাজে, নিজ দায়িত্বে বুঝে নেবেন, কন্টেন্ট ফলো করবেন। ওকে, আচ্ছা আসি। আজকে আমরা যদি ভাইরাসের গঠন এবং প্রকারভেদ সম্পর্কে পড়তে চাই তাহলে ফার্স্ট আসবো আমরা গঠন অ্যান্ড দেন আসবো প্রকারভেদ। গঠন বলতে কি বোঝায়? ভাইরাসের গঠন বলতে বোঝাচ্ছি ভাইরাসটা কিভাবে, কেমন ভাবে বা কি দিয়ে তৈরি বা গঠিত। গঠিত বলতে কি? গঠিত বলতে ভাইরাসটা কি দিয়ে তৈরি। আচ্ছা, ভাইরাসের গঠন মেনলি দুই ধরনের। একটা আছে ভৌত গঠন, ঠিক আছে? ভাইরাসের ভৌত গঠন বলতে বোঝায় ভাইরাসটা বাহ্যিকভাবে দেখতে কেমন হয়। ভাইরাসটা বাহ্যিকভাবে দেখতে যেমন, সেটাকে আমরা বলবো ভাইরাসের ভৌত গঠন। আর একটা আছে ভাইরাসের রাসায়নিক গঠন। রাসায়নিক গঠনটা মেনলি ভাইরাসের অন্তঃগঠনকে বোঝায়, ঠিক আছে? ভাইরাসের অন্তঃগঠনকে বোঝায়। দুইটা জায়গাতেই আমাদের তিনটা করে পার্ট থাকবে। কয়টা করে পার্ট ভাইয়া? তিনটে করে পার্ট থাকবে। একটা কেন্দ্রীয় বস্তু, তার বহিস্থ একটা স্তর, অ্যান্ড দেন তার বাইরে যদি কিছু থাকে তাহলে। আচ্ছা, আসি আমরা ভাইরাসের গঠন। ওকে, ভাইরাসের ভৌত গঠন নিয়ে আমরা আলোচনা করব। কি গঠন নিয়ে আলোচনা করবো ভাইয়া? ভাইরাসের ভৌত গঠন বা ভাইরাস বাইরে থেকে দেখতে কেমন হয়। ভাইরাসের ভৌত গঠনের ভিতরে আলোচনার প্রথমে আসবে হচ্ছে নিউক্লিক অ্যাসিড। কি ভাইয়া? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডটা কি? ভাইরাসের কেন্দ্রীয় বস্তুতে যেই জিনিসটা থাকবে সেটা আমাদের থাকবে কি? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড দুই ধরনের হয়, আমরা জেনে আসছি, ডিএনএ অ্যান্ড কি? আরএনএ। তাহলে ভাইরাস যেটা তৈরি, এটা নিউক্লিক অ্যাসিড। আগের ক্লাসে কিন্তু আমরা জেনে আসছি ভাইরাসের কেন্দ্রীয় অংশ নিউক্লিক অ্যাসিড। ভাইরাসের কেন্দ্রীয় অংশটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তার মানে ডিএনএ অথবা আরএনএ থাকবে ভাইরাসের কেন্দ্রে। এখন একটা কথা হচ্ছে, ডিএনএ এবং আরএনএ এই দুইটাই নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড অ্যান্ড রাইবো নিউক্লিক অ্যাসিড। এই দুইটা নিউক্লিক অ্যাসিড একসাথে কখনো একটা ভাইরাসের ভিতরে থাকতে পারে না। হয় থাকবে সে ডিএনএ বা থাকবে আরএনএ। ইফ যদি ডিএনএ থাকে তাইলে কি আরএনএ থাকবে না, ইফ যদি আরএনএ থাকে তাহলে ডিএনএ থাকবে না। ভাইরাসের প্রধান কেন্দ্রীয় অংশই হচ্ছে নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত। ওকে, এটা হইতে পারে ডিএনএ ভাইরাস বা আরএনএ ভাইরাস। আচ্ছা, এরপরে নিউক্লিক অ্যাসিডের পরে, আচ্ছা ভাইরাসের গঠন আমি একটা বাইরে সাবজেক্ট হিসেবে আঁকাচ্ছি। এইটা হচ্ছে ভাইরাসের কেন্দ্রীয় গঠন। ওকে, এটা অন্য একটা কালার দিয়ে আঁকাইলে ভালো হবে। ভাইরাসের কেন্দ্রীয় গঠন হলো এইটা। এইটা আমাদের ডিএনএ রাদার দেন অথবা কি আরএনএ দিয়ে গঠিত। এই ভাইরাসের কেন্দ্রীয় গঠনের বাইরে আর একটা আবরণ থাকবে। এই আবরণটা হলো প্রোটিনের আবরণ। কিসের আবরণ ভাইয়া? প্রোটিনের তৈরি আবরণ, যেটা ভাইরাসকে প্রোটেক্ট করতেছে। ফ্রম কার থেকে? ভাইরাসকে প্রোটেক্ট করতেছে জীব থেকে, যাতে সে তার নিজস্ব ক্ষমতা বজায় রাখতে পারে। এই প্রোটিন আবরণের বাইরেও ভাইরাসের আরো একটা আবরণ থাকতেও পারে, আবার না থাকতেও পারে, ইট ডিপেন্ডস অন। তাহলে নিউক্লিক অ্যাসিড থাকবে প্রথম হচ্ছে ডিএনএ অর আরএনএ। এরপরে কি থাকবে ভাইয়া? তার বাইরে থাকবে প্রোটিনের আবরণ। কিসের আবরণ? প্রোটিনের আবরণ, যেটাকে আমরা বলবো ক্যাপসিড। আচ্ছা, এই ক্যাপসিড শব্দটা থেকে তোমাদের কি মনে আসে দেখো তো? ক্যাপ। ক্যাপ মানে কি? টুপি। নর্মালি ভাইরাস যখন কোনো একটা আচরণ ধারণ করে তখন সে একটা টুপি পরে, বহুমুখী আচরণ ধারণ করে। এই ক্যাপটাই হলো কার? প্রোটিনের তৈরি। ক্যাপটা কার তৈরি ভাইয়া? প্রোটিনের তৈরি। তাইলে প্রোটিনের যে ক্যাপ থাকবে এটাকে আমরা কি নাম দিব? ক্যাপসিড। এই ক্যাপসিডটা বা এই প্রোটিনের ক্যাপসিডটাই ভাইরাসের আকার আকৃতি নিয়ন্ত্রণ করবে। কি নিয়ন্ত্রণ করবে ভাইয়া? আকার এবং
আকৃতি। ভাইরাসটা কত বড় হবে, কত বিশাল হবে, কেমন দেখতে হবে। নর্মালি তো ডিএনএ এবং আরএনএ দিয়ে আমাদের ভাইরাসের কেন্দ্রীয় অংশ গঠিত হয়ে গেল। এরপরে ভাইরাসটা দেখতে গোল হবে নাকি লম্বাকার হবে নাকি ডিম্বাকার হবে নাকি যেমনই হবে না কেন, প্রত্যেকটাই ডিফাইন করবে আমাদের এই প্রোটিনের ক্যাপসিড আবরণ। ওকে, এবার ক্যাপসিড নিয়ে যদি আমরা কিছু কথা বলি, আচ্ছা ক্যাপসিড নিয়ে আমরা নেক্সটে কিছু কথা বলবো নাকি এখন? আচ্ছা ঠিক আছে, ক্যাপসিড নিয়ে আমরা যদি কথা বলি, ক্যাপসিড নিয়ে বলার মতন অনেক কথা আছে। ক্যাপসিড পুরাটা একটা আবরণ, কিন্তু এই আবরণটা অনেকগুলো ছোট ছোট সাব ইউনিট মিলে একটা বিশাল ইউনিট তৈরি হয়। কি? ক্যাপসিড পুরাটা একটা আবরণ এবং এই আবরণটা ছোট ছোট বিভিন্ন ইউনিট মিলাই হয়। ফুটবল দেখছো তোমরা? ওকে ওকে, কোথায় আঁকি? এখানে আঁকি, আসো। এগুলা মিছায় দিই, আমি আবার পরে আঁকাই দেবো। ইটস লাইক এ ফুটবল। ফুটবলের বাইরের আবরণ দেখতে আমাদের কেমন লাগতেছে? এটা একটা ফুটবল। ফুটবলের ভিতরে তোমরা এরকম ছোট ছোট অংশ দেখছো? হ্যাঁ, এইরকম অংশ ফুটবলের ভিতরে এরকম অংশ দেখছো, তাই না? তো মনে করো পুরাটা ফুটবলের যে চামড়াটা, এটা পুরাটা আবরণটাকে আমরা বলতেছি কি? ক্যাপসিড। পুরা আবরণটা আমার কি? ক্যাপসিড। এবং এই ক্যাপসিডের এক একটা যে অংশ, এই সব অংশকে বলা হয় একক। কি একক? ক্যাপসোমিয়ার। ক্যাপসোমিয়ার, যারা এক একটা সাব ইউনিট। কার সাব ইউনিট ভাইয়া? ক্যাপসিডের সাব ইউনিট। ক্যাপসিড পুরা মিলে একটা ইউনিট। কি ভাইয়া? ক্যাপসিড পুরাটা মিলে একটা ইউনিট। অর্থাৎ আমরা যেই ফুটবলটা দেখছি, এই ফুটবলটা পুরাটা মিলে একটা ইউনিট। ওকে, আরে সুন্দর আঁকি তো ভাই, আমি অ্যাপ্রিসিয়েশন দিও, ঠিক আছে ভাই? আপনি অনেক সুন্দর আঁকেন, ভাল লাগবে। ওকে যাক, এটা পুরাটা ফুটবলটা হচ্ছে কি? একটা ক্যাপসিড। এবং এই ক্যাপসিডের এক একটা অংশ বা এক একটা ইউনিটকে আমরা কি বলবো? ক্যাপসোমিয়ার বা ক্যাপসিডের আবরণ। ভাইরাস আলাদা আলাদা হইতে পারে ক্যাপসোমিয়ার অনুযায়ী, ঠিক আছে? এই আলাদা আলাদা ক্যাপসিড আলাদা আলাদা হইতে পারে। লম্বাকার ভাইরাসের ক্যাপসিড এক ধরনের হইতে পারে, ডিম্বাকার ভাইরাসের ক্যাপসিড আলাদা আলাদা হইতে পারে। তাহলে আমাদের মেন কথা কি বললাম? ভাইরাসের মেইন গঠিত অংশ হচ্ছে ডিএনএ অথবা আরএনএ দিয়ে গঠিত নিউক্লিক অ্যাসিড। তার বাইরে একটা প্রোটিনের আবরণ থাকবে যেটার নাম হচ্ছে ক্যাপসিড। ক্যাপসিড পুরোটা একটা ইউনিট। এই ইউনিটের এক একটা সাব ইউনিট হলো ক্যাপসোমিয়ার। এই সব অংশকে আমরা বলবো ক্যাপসোমিয়ার। এরপরে ভাইরাসের বাইরে, ক্যাপসিডের বাইরেও আর একটা আবরণ থাকে, ঠিক আছে? ভাইরাসের ক্যাপসিডের বাইরেও আর একটা আবরণ থাকবে। এই আবরণটা এমনি ভাইরাসের মনে করো যে কি এক্সট্রা সাজসজ্জার মতন। ধরে মনে করো নতুন বাড়ির বউয়ের বিয়ে হয়েছে, নর্মালি একটা শাড়ি পরলেই হয়ে চলে আসে, হ্যাঁ শাড়ি পরছে বা মনে করো যে সুন্দর সাজসজ্জা করছে, বিয়ে হয়ে গেছে, ঠিক আছে? বাট নতুন বউটা কি করে? নাকের নোলক পরে, কপালের টাইরা পরে, গলায় বড় একটা হার দেয়। তো এর বাইরে বিভিন্ন ধরনের জিনিস থাকতে পারে, এগুলা হলো আলাদা আলাদা আবরণ। এর বাইরে মনে করো যে লম্বাকার এরকম শিং থাকতে পারে, ঠিক আছে? তারপরে গোলাকার কোনো বস্তু বা স্পোর টাইপ থাকতে পারে। এটা ভাইরাসের উপরে ডিপেন্ড করতেছে। তাহলে আমরা ভাইরাসের কি দেখলাম? ভাইরাসের আমরা 3 নম্বরে কি আসি? 3 নম্বরে বাইরের আবরণ। ওকে, বাইরের আর একটা আবরণ সম্পর্কে জানলাম। ওকে, 1 নম্বরে নিউক্লিক অ্যাসিড। ওকে, এবার আসি। তাহলে আমরা শর্ট টিক্সে বলতে কি বোঝাই? ভাইরাস এর ভৌত গঠনে ভাইরাসের কেন্দ্রীয় বস্তুর ভিতরে আমরা ডিএনএ অথবা আরএনএ দেখতে পাই। তার বাইরে একটা প্রোটিনের আবরণ দেখতে পাবো, যেটাকে আমরা বলবো ক্যাপসিড। ক্যাপসিড একটা পুরাটা ইউনিট, এর সাব ইউনিটকে আমরা বলবো ক্যাপসোমিয়ার। ওকে, দেন ভাইরাসের বাইরে আর একটা বাইরের আবরণ থাকতেও পারে, না থাকতেও পারে। যদি বহিস্থ আবরণ থাকে তাহলে বহিস্থ আবরণ সহ ভাইরাস বলবো, যদি বহিস্থ আবরণ না থাকে ভাইয়া বহিস্থ আবরণ বাদে ভাইরাস বলবো। ওকে, এইভাবে ভাইরাস গঠিত হতে পারে। এটাই গেল আমাদের ভাইরাসের ভৌত গঠন। ওকে, লেটস গো থ্রু দা। এবার আমরা আসবো ভাইরাসের রাসায়নিক গঠন, ঠিক আছে? কিসে আসবো ভাইয়া? রাসায়নিক গঠন। রাসায়নিক গঠনকে ইংরেজিতে বলা হয় কেমিক্যাল স্ট্রাকচার।
স্ট্রাকচার তো বোঝাই দিলাম, কি ভাইয়া? কেমিক্যাল স্ট্রাকচার। নর্মালি ভাইরাসের ভৌত গঠন দেখতে যেরকম হইল, ভাইরাসের রাসায়নিক গঠনটাও কাইন্ড অফ সিমিলার হবে, কিন্তু ভাইরাসের কেমিক্যাল স্ট্রাকচার বা রাসায়নিক গঠনের ভিতরে অনেক বিস্তর কথাবার্তা বলা হবে। ওকে, আসেন তাহলে আমরা বিস্তর কথাবার্তা বলি। প্রথম জিনিস ছিল আমাদের কি? নিউক্লিক অ্যাসিড। এইটা নিয়ে তেমন কিছু বলার নাই, আগেই বলে আসছি। আচ্ছা, ছোট্ট করে একটা ভাইরাস আঁকি। ছোট্ট করে বলতে বড় করে আঁকি, সমস্যা কি? আচ্ছা, ছোট্ট করে আঁকি। এইটা হচ্ছে একটা ভাইরাসের কেন্দ্রীয় অংশ। এই কেন্দ্রীয় অংশের বাইরের ভাইরাসে কি থাকবে? প্রোটিনের ক্যাপসিড আবরণ। এই ক্যাপসিডের বাইরে একটা থাকবে কি ভাইয়া? বাইরে থেকে কলম ছেড়ে নিয়ে আসেন, ইয়েটা। এর বাইরে একটা কি থাকবে? বহিস্থ আবরণ। ওকে, তাহলে আমরা কি বলবো এটাকে? চিহ্নিতকরণ করি। আসেন, মজাদার খেলা, চিহ্নিতকরণ করি। এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। ওকে, নিউক্লিক অ্যাসিড। এইটা আমার কি? ক্যাপসিড। অ্যান্ড এইটা হলো আমার কি? এক্সটার্নাল লেয়ার বা বহিস্থ পর্দাবালী। ওকে, এক্সটার্নাল লেয়ার। আসেন আমরা এবার এটা নিয়ে রাসায়নিক গঠন নিয়ে বিস্তর আলোচনা সভা করব। রাসায়নিক গঠনে আমাদের কি বলছে? যদি মেইন কথা, ভাইরাসের নিউক্লিক অ্যাসিড হবে হয় ডিএনএ অথবা আরএনএ। এখানে একটা কথা বলা আছে, ডিএনএ ভাইরাসরা বেশিরভাগই প্রাণীদেরকে আক্রমণ করে। কোথায় আক্রমণ করে? প্রাণীদেরকে। আরএনএ ভাইরাস বেশিরভাগই উদ্ভিদকে আক্রমণ করে, তবে ব্যতিক্রম থাকতে পারে। প্রতিটা জায়গায় ব্যতিক্রম আছে। আমাদের মানুষের ভিতরে তো কিছু প্রতিবন্ধী লোক আছে না? দেখেন, মনে করেন যে মানুষকে খোঁচানোই তার অভ্যাস, তো এরকম লাইক যে হ্যাঁ, মানে একটা এই ডিএনএ ভাইরাস গুলো বেশিরভাগই প্রাণীকে আক্রমণ করে। একটা ডিএনএ ভাইরাস কি করলো, মনে করুন না আমার প্রাণীকে আক্রমণ করতে ইচ্ছা করতেছে না, আমি যে উদ্ভিদকে আক্রমণ করব, আপনি কি আটকাইতে পারবেন? না, আটকাইতে পারবেন না। সেরকমই কিছু আরএনএ ভাইরাস কি করবে? উদ্ভিদকে আক্রমণ করবে অ্যাজ ইউজুয়াল। কেউ গিয়ে বললো যে না আমি প্রাণীকে আক্রমণ করবো, লাইক এইচআইভি, এইডস হয় যেটার কারণে। তো ওকে তো আর থামানোর সাধ্য আমার নাই। এটা হলো ঘাড় তেরা টাইপের। ওকে, নিউক্লিক অ্যাসিডে থাকবে কি হয় ডিএনএ অথবা আরএনএ। আবারও বলছি, ডিএনএ আরএনএ একসাথে নিউক্লিক অ্যাসিডের ভিতরে থাকতে পারবে না। ওকে, এখানে রাসায়নিক গঠনে বাস নিউক্লিক অ্যাসিড নিয়ে এরকমই ছোট বার্তা কথা বলা আছে, আর তেমন কিছু বলা নাই মেবি নিউক্লিক অ্যাসিড নিয়ে। এটা সব খেয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এবার 2 নম্বরে আসেন আমাদের প্রোটিন আবরণ। কি আবরণ ভাইয়া? প্রোটিনের লেয়ার। প্রোটিন লেয়ার নিয়ে আমরা এবার কথা বলি। প্রোটিন লেয়ার নিয়ে যদি আমরা কথা বলি, প্রোটিন লেয়ার হইল ক্যাপসিড। কি এটা? এটাকে আমরা বলতেছি ক্যাপসিড। এই যে ক্যাপসিড, এটা পুরাটা প্রোটিনের একটা লেয়ার, বাট এই প্রোটিনের লেয়ারটা লিপিড প্লাস স্টার্চ দিয়ে তৈরি। কি দিয়ে ভাইয়া? লিপিড এবং স্টার্চ। লিপিড শব্দের অর্থ হচ্ছে চর্বি, ঠিক আছে? চর্বি। আর স্টার্চ হচ্ছে, এটা আমাদের বলা হয় শর্করা বা কার্বোহাইড্রেট টাইপের। তাহলে শর্করা এবং চর্বি এবং প্রোটিন, এই 3টা অংশ, এই 2টা অংশ মিলায়ে আমাদের প্রোটিন লেয়ার তৈরি হয়। কি তৈরি হয় আমাদের? প্রোটিন, বা এটাকে আমরা কি বলি? আমিষ। তাহলে দেখেন, আমাদের খাবারের ভিতরে আমিষ, শর্করা, চর্বি বা স্নেহ, সাথে পানি, খনিজ লবণ এবং ভিটামিন, 6টা যে প্রধান উপাদান, তার 3টাই আমাদের থাকবে কোথায়? ক্যাপসিডের ভিতরে। লিপিড এবং স্টার্চ দিয়ে তৈরি হয় যে প্রোটিন, এই প্রোটিনটা আমাদের ক্যাপসিড হিসেবে কাজ করবে, ঠিক আছে? এইবার এর ভিতরেই আমাদের যে লিপিডটা আছে না ভাইয়া, লিপিড একটু ইউনিক কাজ করবে। লিপিড কি ইউনিক কাজ করবে? লিপিডের যে অংশটা থাকবে, লিপিডের গঠিত অংশটাও পুরোটা একটা ইউনিট হিসেবে কাজ করবে। এই লিপিডের একককে আমরা বলবো হচ্ছে পেপলোমিয়ার। কি ভাইয়া? আচ্ছা, প্রোটিনের একককে আমরা কি বলছিলাম? ক্যাপসোমিয়ার। তাহলে লিপিড দিয়ে যারা গঠিত তাদেরকে আমরা বলি পেপলোভাইরাস, ঠিক আছে? এবং লিপিড ভাইরাসের আবরণকে আমরা কি বলবো? পেপলোমিয়ার। হ্যাঁ,
তাহলে লিপিড দিয়ে যেসব ভাইরাস গঠিত, ক্যাপসিড দিয়ে তো সব ভাইরাসই গঠিত, যারা লিপিড দিয়ে গঠিত তাদেরকে আমরা বলবো লিপোভাইরাস। কি ভাইরাস ভাইয়া? লিপোভাইরাস। তাহলে আমরা লিপোভাইরাস, পেপলোমিয়ার, প্রোটিন, ক্যাপসিড, হাবিজাবি সম্পর্কে জেনে ফেলছি। এখানে তেমন কিছু নাই। আর একটা কথা আছে, আমার যে ক্যাপসিড এটা রাসায়নিক গঠনের ভিতরে অ্যান্টিজেন হিসেবে কাজ করবে। কি হিসেবে কাজ করে ভাইয়া? অ্যান্টিজেন, যে আমাদের রোগের নিদর্শন দেখায়। কি দেখাবে? রোগের নিদর্শন। মনে করেন আপনার ভিতরে একটা সর্দির ভাইরাস ঢুকছে, আপনি একটা হাঁচি দিবেন, এই হাঁচির উদ্বেগটা ঘটাবে আমাদের এই ক্যাপসিড বা প্রোটিনের আবরণ। এটা অ্যান্টিজেন হিসেবে কাজ করবে কখন? যখন এটা আপনার রোগের নিয়ন্ত্রণ দেখাবে। যখন দেখাবে যে আপনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, আপনার ফুসফুসে শ্বাসকষ্ট হচ্ছে, এই শ্বাসকষ্টটা কে উদ্রেক করবে জানেন? এটা আমাদের ক্যাপসিডটা করবে, হ্যাঁ, বা অ্যান্টিজেন হিসেবে কাজ করবে। এবার অ্যান্টিজেন হিসেবে কাজ করবে লিপোভাইরাস, পেপলোমিয়ার, প্রোটিন আবরণ, স্টার্চ। হ্যাঁ, নর্মালি আমরা দেখে ফেলছি। এই যে আমাদের লিপিডের যে আবরণটা, তাহলে এটা কোনটা গেল? এটা বাইরের এই আবরণটা যখন গঠন করবে লিপিড দিয়ে, তখন আমরা বললাম, তখন আমরা এটাকে কি বলবো? আবার আসেন ভাইরাসের ভিতরে। তাইলে তিনটা প্রক্রিয়া আসি। যদি ভাইরাসের রাসায়নিক গঠনের ভিতরে ডিএনএ এবং অথবা আরএনএ থাকবে, তারপরে ক্যাপসিড যে আবরণ থাকবে, ক্যাপসিডের ভিতরে লিপিড থাকতে পারে, স্টার্চ থাকতে পারে, চর্বি, শর্করা, প্রোটিন সব মিলায় থাকবে। আর বাইরের যে আবরণ, এইটাতে ইফ চর্বি বা লিপিড থাকে, তাহলে সেই ভাইরাসকে আমরা লিপোভাইরাস নাম দিব, কেননা সে চর্বি জাতীয় ভাইরাস। এবং তার ইউনিটকে আমরা কি বলবো? পেপলোমিয়ার। নর্মাল কথাবার্তা, ঠিক আছে? পেপলোমিয়ার। কেন পেপলোমিয়ার বলো ভাইয়া? ক্যাপসিডের এককে যখন আমরা ক্যাপসোমিয়ার বলতেছিলাম, তাহলে লিপিডের আবরণকে আমরা কি বলবো এককে? পেপসোমিয়ার, পেপলোমিয়ার। ওকে, সরি, পেপলোমিয়ার। আচ্ছা, ঠিক আছে। অ্যান্টিজেন হিসেবে কাজ করবে কে? ক্যাপসিডের আবরণ। আপনাদের বইয়ে তেমন কিছু লেখা আছে কি এর ভিতরে? তেমন যে আমরা লিপিড নিয়ে আলোচনা করলাম না, এটা আসলে সত্যি বলতে বহিস্থ আবরণ ছিল। হ্যাঁ, সরি, আমরা একটু ভুল করে ফেলছি, মানে ভুল বলতে একটু মিস্টেক হয়ে গেছে। এটা হচ্ছে বহিস্থ আবরণ বা এক্সটার্নাল লেয়ার। বহিস্থ আবরণ, এই বহিস্থ আবরণটা আমাদের কার দিয়ে তৈরি ভাইয়া? লিপিড দিয়ে তৈরি। কি দিয়ে? লিপিড। আসেন, তাহলে আমরা কি করলাম? ভাইরাসের ভৌত গঠন শিখে ফেললাম, ভাইরাসের আমরা রাসায়নিক গঠন শিখে ফেললাম। তাইলে আমাদের ভাইরাসের গঠন শেষ। তালি দেন। এবার আসবো ভাইরাসের প্রকারভেদ। কোথায় গো ভাইয়া? সব মুছাই দিলাম, লিখে নেন, স্টপ করে তুলতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, এটা ইউটিউব। এখন এখানে মনে করেন যে একজনের জন্য দেখা লাভ নাই, স্টপ করবেন, পজ করে নোট তুলে ফেলবেন, ঠিক আছে? এবার আসবো আমরা ভাইরাসের প্রকারভেদ। আমার এই কালার ভালো লাগে না, পিঙ্কিশ। আমার ভালো লাগে হলদে পাখি। প্রকারভেদ। আচ্ছা, ভাইরাসের প্রকারভেদ বলতে আমরা কি বুঝি? ভাইরাসের প্রকারভেদ আমরা করি মেনলি 6 ভাবে। কত ভাবে? 6 ভাবে। ভাইরাসের প্রকারভেদ আমরা করি হচ্ছে 6 ভাবে। প্রথমটা হচ্ছে আকৃতি অনুযায়ী। কি ভাইয়া? আকৃতি অনুযায়ী। তারপরে সেকেন্ড হচ্ছে নিউক্লিক অ্যাসিডের প্রকারভেদ অনুযায়ী। নিউক্লিক অ্যাসিড এর প্রকারভেদ অনুযায়ী। থার্ড, সরি, বহিস্থ আবরণ অনুযায়ী। বহিস্থ আবরণ অনুযায়ী। ফোর্থ, পোষক দেহ অনুযায়ী। ভাইরাস কোথায় আক্রমণ করবে, কোথায় করবে না, পোষক দেহ অনুযায়ী। তারপরে হ্যাঁ, আচ্ছা, পোষক দেহের সংক্রমণ বৃদ্ধি অনুযায়ী। ফিফথ কি? পোষক দেহে সংক্রমণ বৃদ্ধি অনুযায়ী। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট কি? অন্যান্য ধরন। ঠিক আছে, অনেকগুলো ধরন হইতে পারে, ইট কুড বি অন্যান্য ধরন। ওকে, তাহলে আমার ভাইরাসের প্রকারভেদ গেল ভাইয়া এইটা। কি কি ভাইরাসের প্রকারভেদ গেল? 6 ভাবে। আকৃতি অনুযায়ী, নিউক্লিক অ্যাসিডের প্রকারভেদ অনুযায়ী, বহিস্থ আবরণ অনুযায়ী, পোষক দেহ অনুযায়ী, পোষক দেহে সংক্রমণের বৃদ্ধি অনুযায়ী এবং অন্যান্য ধরন। ঠিক আছে,
আমরা এবার ধীরে ধীরে একে একে শিখব এগুলা। আকৃতি অনুযায়ী যদি আমাদেরকে ভাইরাস বের করতে বলা হয়, আকৃতি অনুযায়ী প্রথমে আসবে, আকৃতি অনুযায়ী কয়ভাবে দেখে জানেন? আকৃতি অনুযায়ী 6 ভাবে। কত? আকৃতি অনুযায়ী 6 ভাবে দেয়া আছে। কোন কোন 6? আসেন ভাইয়া, 6 ভাবে কিভাবে কিভাবে দেয়া আছে। প্রথমটা দেয়া আছে হচ্ছে দণ্ডাকৃতির, দণ্ডাকার। দণ্ডাকার ভাইরাস হচ্ছে রড শেপড ভাইরাস। কি শেপ? রড শেপড। রড শেপড ভাইরাস কিরকম? একটা রড কেমন হয়, ইটস লাইক দণ্ড, এইরকম দণ্ডের মতন একটা ভাইরাস। এই ভাইরাস কিরকম হবে? রড শেপড। এই ভাইরাসকে আমরা কি বলবো? দণ্ডাকার ভাইরাস। এই ভাইরাসগুলো কোনটা কোনটা হবে দেখেন, দণ্ডাকার ভাইরাস কোনগুলা কোনগুলা হবে? দণ্ডাকার ভাইরাস হইতে পারে টিএমভি। কি? টিএমভি বা টোবাক্কো মোজাইক ভাইরাস। টিএমভি, দেন আলফা আলফা মোজাইক ভাইরাস, আলফা আলফা মোজাইক ভাইরাস, আর মামস ভাইরাস। আচ্ছা, দণ্ডাকার বা রড শেপ ভাইরাস কেমন হবে? ভাইরাসের আকৃতি যদিও ছোট, প্রায় মনে করেন যে 12 থেকে 300 ন্যানোমিটারের বেশি হয় না, তবে রড শেপ ভাইরাস যদি পুরাটা হয় তাহলে সেই ভাইরাসগুলো কিরকম ভাইরাস হবে? দণ্ডাকৃতির। ওকে, পুরাটা দণ্ডাকৃতি ভাইরাস, বাইরে থেকে দেখতে সেম টু সেম এইরকমই লাগবে। ঠিক আছে, এইরকমই লাগবে ভাইরাসগুলোকে দেখতে। কি হবে? টিএমভি ভাইরাস, আলফা আলফা মোজাইক ভাইরাস এবং মাম্পস ভাইরাস। এই ভাইরাসগুলো কেমন হবে? দণ্ডাকৃতির ভাইরাস হবে। ঠিক আছে ভাইয়া, এবার আসেন, দণ্ডাকৃতি হইলো 1 নম্বর গেল। এবার 2 নম্বর যাবে হচ্ছে গোলাকার ভাইরাস। গোলাকার ভাইরাসকে বলা হচ্ছে স্ফেরিকাল। ওকে, স্ফেরিকাল ভাইরাস। গোলাকার ভাইরাস বলতে কেমন? এটা বাইরে থেকে দেখতে একটা ডিমের মত, মানে গোল একটা বস্তুর মতন। এই ভাইরাসগুলো মেইনলি কেমন হয়? এই ভাইরাসগুলো হয় হচ্ছে পোলিও ভাইরাস। কি ভাইরাস? পোলিও। পোলিও টিকা খাওনি তোমরা? পোলিও, পোলিও ভাইরাস, টিআইভি, এইচআইভি অ্যান্ড ডেঙ্গু। টিআইভি, এইচআইভি অ্যান্ড ডেঙ্গু। এই ভাইরাসগুলো বাইরে থেকে দেখতে কেমন হবে? গোলাকার হবে। ওকে, টোটালি গোলাকার। সুন্দর। বাইরে আবরণ থাকতেও পারে, না থাকতেও পারে। ওকে, ডিপেন্ডস। আচ্ছা, এবার আসেন, গোলাকার ভাইরাস গেল। এবার আসবো ঘন ভুজাকার ভাইরাস। ঘন ভুজাকার ভাইরাস কেমন হয় ভাইয়া? ঘন ভুজাকার ভাইরাসকে বলা হয় কিউবিকাল ভাইরাস। কিউ ভাইরাস? কিউবিকাল ভাইরাস। ঘন ভুজাকার ভাইরাস দেখতে কেমন হয়? একদম ঘনভুজ, দেখছেন? একদম পুরাপুরি এই ধরনের ভাইরাসকে বলা হয় ঘন ভুজাকার ভাইরাস। ঘন ভুজাকার ভাইরাস বা কিউবিকাল ভাইরাস হয় হারপিস অ্যান্ড ভ্যাকসিনিয়া। কি ভাইরাস ভাইয়া? হারপিস ভাইরাস আর ভ্যাকসিনিয়া ভাইরাস। এই ভাইরাসগুলো কেমন হয়? ঘন ভুজাকার, দেখতে এইরকম টাইপের হয়। ওকে,
এরপরে আমরা আসবো কিসের, ঘনভুজাকারের পরে পাবো হচ্ছে ব্যাঙাচি আকার ভাইরাস। ব্যাঙাচি আকার ভাইরাসকে বলা হয় ট্যাডপোল। ট্যাডপোল, ট্যাডপোল বলতে বোঝায় ব্যাঙার বাচ্চার মতন, ঠিক আছে, ব্যাঙের বাচ্চা এটা এবং তার কিছু লেজ থাকবে। হ্যাঁ, এই ধরনের ভাইরাসকে আমরা কি বলবো, এই ধরনের ভাইরাসকে আমরা বলবো হচ্ছে ব্যাঙাচি আকার ভাইরাস। এই ধরনের ভাইরাস কি কি ভাইরাস হবে ভাইয়া, এই ভাইরাসগুলো হবে T2 ভাইরাস, T4 ভাইরাস, T6 ভাইরাস। ওকে, মনে রাখবেন T2, T4 অ্যান্ড T6 এই ভাইরাসগুলো হবে হচ্ছে ব্যাঙাচি আকার বা ট্যাডপোল টাইপ অফ ভাইরাস। ট্যাডপোল শব্দের অর্থ কি, ট্যাডপোল শব্দের অর্থই হলো ট্যাডপোল, পোল ট্যাড, টোড থেকে আসছে ট্যাড, কই থেকে, টোড। টোড শব্দের অর্থ হচ্ছে ব্যাঙের বাচ্চা। কি ভাইয়া, ব্যাঙের বাচ্চা বলে ব্যাঙাচি। ট্যাডপোল ব্যাঙাচি আকার ভাইরাস কি হয়, T2, T4 অ্যান্ড T6 ভাইরাস। ওকে, আচ্ছা এবার আসি, তাহলে এটা গেল ব্যাঙাচি আকার ভাইরাস। ব্যাঙাচি আকার ভাইরাসের পরে আসবে 5 নম্বরে সিলিন্ডাকার ভাইরাস। ওকে, কি ভাইরাস ভাইয়া, সিলিন্ডিকার ভাইরাস। সিলিন্ডাকার বা সিলিন্ড্রিক্যাল ভাইরাস। সিলিন্ড্রিক্যাল ভাইরাস দেখতে কেমন হবে, সিলিন্ডিকার ভাইরাস দেখতে সিলিন্ডারের মতন হবে। ওকে, সিলিন্ডার দেখছো না, গ্যাসের সিলিন্ডার, লাইক গ্যাসের সিলিন্ডারের মতন সিলিন্ডাকার ভাইরাস হবে। সিলিন্ডাকার ভাইরাসকে আবার আরেকটা ভাইরাসও বলা হয়, সিলিন্ডাকার ভাইরাসকে, ওকে সরি, সূত্রাকার ভাইরাসও বলা হয়। কি ভাইরাস, সূত্রাকার ভাইরাস। ওকে, সিলিন্ডার ভাইরাসকে বলা হয় সূত্রাকার ভাইরাস বা থ্রেড শেপ ভাইরাস, THREAD, থ্রেড শেপ ভাইরাস। ওকে, তাহলে থ্রেড শেপ ভাইরাস কোনগুলো হয় ভাইয়া, থ্রেড শেপ ভাইরাস হয় ইবোলা এন্ড মটরের স্ট্রিক ভাইরাস। কি ভাইরাস ভাইয়া, মটরের স্ট্রিক ভাইরাস। হ্যাঁ, ইবোলা ভাইরাস আর মটরের স্ট্রিক ভাইরাস হয় সিলিন্ডার আকৃতির। আর 6 নাম্বার আকৃতি অনুযায়ী বা লাস্ট ভাইরাস বাট নট দ্য লিস্ট ভাইরাস কেমন হয়, ডিম্বাকার। কি বাকার, ডিম্বাকার বা ওভাল শেপড, ডিম্বাকার বা ওভাল শেপড। একটা কথা মনে রাখবা, ওভাল শেপড ভাইরাস কোনটা বা ডিম্বাকার ভাইরাস কোনটা, নর্মাল কথা হচ্ছে ডিম খেলে ইনফ্লুয়েঞ্জা হবে। কি ভাইয়া, ডিম খেলে ইনফ্লুয়েঞ্জা হবে। আসলে কি ডিম খেলে ইনফ্লুয়েঞ্জা হয় ভাইয়া, না, ডিম খেলে ইনফ্লুয়েঞ্জা হয় না, কিন্তু ডিম্বাকার ভাইরাস হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। কি ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দেখতে ডিম্বাকার। কেমন, ডিম্বাকার। ওকে, হ্যাঁ, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দেখতে ডিম্বাকার আর সূত্রাকার ভাইরাসগুলো এরকম হয়। ওকে, তাহলে আমরা আর একবার রিভিশনে আসি। আকৃতি অনুযায়ী ভাইরাসকে আমরা 6 ভাগে ভাগ করছি, দণ্ডাকার, গোলাকার, ঘনভুজাকার, ব্যাঙাচি আকার, সিলিন্ডাকার, সূত্রাকার বা ডিম্বাকার। দণ্ডাকার ভাইরাস কি কি ছিল, টিএমভি ভাইরাস, আলফা আলফা মোজাইক ভাইরাস এবং মামস ভাইরাস। গোলাকার ভাইরাস কি কি ছিল ভাইয়া, গোলাকার ভাইরাস ছিল পোলিও, টিআইভি, এইচআইভি এবং ডেঙ্গু ভাইরাস। তারপরে ঘনভুজাকার ভাইরাস কি কি ছিল ভাইয়া, হারপিস অ্যান্ড ভ্যাকসিনিয়া। ওকে,
ঘনভুজাকার ভাইরাস কি ছিল, এবং ব্যাঙাচি আকার ভাইরাস কি ছিল, T2, T4 অ্যান্ড T6। সিলিন্ডাকৃতির ভাইরাস কি ছিল, মোটরের স্টিক ভাইরাস, ইবোলা ভাইরাস। এটা সূত্রাকার হতে পারে, ডিম্বাকার ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। নর্মালি আমাদের ভাইরাসের আকৃতি অনুযায়ী শেষ। এইবার যদি আমাদের ভাইরাসের নিউক্লিক অ্যাসিড অনুযায়ী আসি, তাহলে নিউক্লিক অ্যাসিড আমাদের দুই ধরনের হয় ভাইয়া। কয় ধরনের নিউক্লিক অ্যাসিড হয়? দুই ধরনের নিউক্লিক অ্যাসিড আমাদের পাওয়া যায়। তাহলে হয় ডিএনএ ভাইরাস হবে বা আরএনএ ভাইরাস হবে। ঠিক আছে ভাইয়া, আসেন বসি, হইলে হইলো, না হইলে নাই, তাই না? আসেন বসি। নিউক্লিক অ্যাসিড অনুযায়ী, নিউক্লিক অ্যাসিড অনুযায়ী ভাইরাস কয় ধরনের ভাইয়া? দুই ধরনের। ইফ এটা ডিএনএ ভাইরাস और এইটা আরএনএ ভাইরাস। ইফ এইটা ডিএনএ ভাইরাস और এইটা আরএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাস কি কি হবে দেখেন। ডিএনএ ভাইরাস হবে, আসেন, ডিএনএ ভাইরাস হবে, ওকে, T2 ভ্যাকসিনিয়া ভ্যারিওলা টিআইভি, T2 ভ্যাকসিনিয়া ভ্যারিওলা টিআইভি। টিআইভিটা হইলো কি, আচ্ছা, তারপরে অ্যাডিনো হারপিস, এইগুলা, ওকে, এগুলা কি সবই আমার ডিএনএ ভাইরাস। তাহলে আমাদের আরএনএ ভাইরাস কোনগুলো ভাইয়া? আরএনএ ভাইরাস হলো টিএমভি, এইচআইভি, দেন আসবে ডেঙ্গু, পোলিও, মামস, ডেঙ্গু, পোলিও, মামস, rabies and novel corona, rabies virus and novel coronavirus, ওকে। আসেন আমরা কি বললাম ভাইয়া? ডিএনএ এন্ড আরএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাসের ভিতরে T2 ভাইরাস, ভ্যাকসিনিয়া, ভ্যারিওলা, টিআইভি, অ্যাডিনো হারপিস, এবং আরএনএ ভাইরাসের ভিতরে আমরা পাবো টিএমভি, এইচআইভি, ডেঙ্গু, পোলিও, মামস, করোনা ভাইরাস এন্ড র্যাবিস। এই ভাইরাসগুলো আমাদের কি? আরএনএ ভাইরাস, আর এই ভাইরাসগুলো ডিএনএ ভাইরাস, ওকে। এরপরে আমরা আসবো বহিস্থ আবরণ অনুযায়ী ভাইরাস। কি ভাইয়া? ওকে, বহিস্থ আবরণ অনুযায়ী যদি আমরা ভাইরাসের ভিতরে আসি, তাহলে প্রথমে আমরা কি পাবো? অনেক বেশি মোটা হয়ে গেছে। বহিস্থ আবরণ বিশিষ্ট ভাইরাস আমরা দুই ধরনের পাবো। যদি বাইরে একটা ভাইরাসের ভিতরে, এটা হচ্ছে কেন্দ্রীয় অংশ বা নিউক্লিক অ্যাসিড, এর বাইরে একটা প্রোটিন আবরণ, এর বাইরে যদি আবরণ থাকে তাহলে বহিস্থ ভাইরাসের আবরণ বিশিষ্ট ভাইরাস। আর যদি ভিতরে এই বাইরের আবরণটা না থাকে তাহলে ওটা বহিস্থ আবরণ বিশিষ্ট ভাইরাস হবে না। আবরণ বিহীন ভাইরাস কোনগুলা এবং আবরণ সহকারে ভাইরাস কোনগুলো দেখো। আবরণ সহকারের ভাইরাস হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। কি ভাইরাস ভাইয়া? ইনফ্লুয়েঞ্জা, ঠিক আছে। আর আবরণ বিহীন আবরণ সহকারে। আর যদি আবরণ বিহীন ভাইরাস হয় হবে টিএমভি অ্যান্ড T2, ওকে, এটা মনে রাখবা। আবরণ বিহীন ভাইরাস হচ্ছে টিএমভি অ্যান্ড T2, আর আবরণ সহকারে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। কেন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস মনে রাখবা কি, সবসময় ডিম দিয়ে বলছি, ডিমের বাইরে একটা খোসা থাকে, কোটিং থাকে, তার মানে হলো এটা আবরণ সহকারে। আকৃতি অনুযায়ী, নিউক্লিক অ্যাসিড অনুযায়ী আবরণ সহকারে হয়ে গেছে আমাদের। এবার আমরা আসবো কোথায়? পোষক দেহ অনুযায়ী ভাইরাস। পোষক দেহ অনুযায়ী অনেক ভাবে হইতে পারে, ঠিক আছে না ভাইয়া? অনেক ভাবে হইতে পারে না। পোষক দেহ অনুযায়ী ভাইরাস কত ভাবে হয় দেখেন।
পোষক দেহ অনুযায়ী ভাইরাস হয় প্রায় 4 ধরনের। একটা হচ্ছে 4 টাইপস অফ। তাহলে 4 টাইপস অফ কি হবে? উদ্ভিদ দেহে যে ভাইরাস হয়, প্রাণী দেহে যে ভাইরাস হয়, তারপরে ব্যাকটেরিয়ার দেহ আবার কিছু ভাইরাস হয়। এবং সায়ানোফাজ বলে একটা জিনিস থাকে যারা শৈবালের দেহে হয়। কোথায় হয়? শৈবালের দেহে। আচ্ছা, উদ্ভিদ দেহে মেনলি কোন ভাইরাস সমূহ হয়? ওকে, আপনাদের বইয়ে বলা আছে উদ্ভিদ দেহে যে ভাইরাসগুলো হয় সেগুলো হচ্ছে টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাস, দেন বিন ইয়েলো বা বিওয়াইভি ভাইরাস, বিন ইয়েলো ভাইরাস। আরেকটা আছে হচ্ছে কি আমাদের, আচ্ছা, ব্যতিক্রম ফুলকপির মোজাইক ভাইরাস। উদ্ভিদ দেহে মেনলি আমাদের কি হবে? আরএনএ ভাইরাস হবে। আরএনএ যে ভাইরাসগুলো হচ্ছে টিএমভি, পিওয়াইভি, এই ভাইরাসগুলো বেশিরভাগই উদ্ভিদ দেহের ভিতরে ঘটবে। প্রাণী দেহে আমাদের কি কি ভাইরাস হবে? প্রাণী দেহে তো আমরা জানি এইচআইভি, ভ্যাকসিনিয়া বা নোভেল করোনা ভাইরাস। এই ভাইরাসগুলো কি হবে জানেন ভাইয়া? এই ভাইরাসগুলো হবে ডিএনএ ভাইরাস বেশিরভাগই, একটু আগে বলে আসছি না। এবার ব্যাকটেরিয়ার দেহে কি কি ভাইরাস হবে? ব্যাকটেরিয়ার দেহে যে ভাইরাসগুলো হবে সেগুলোকে বলা হচ্ছে ব্যাকটেরিওফাজ। কি বলে আমরা? ব্যাকটেরিওফাজ। এই যে ফাজ, এটা ইংলিশে যদি লিখি আমরা, এই ফাজ শব্দের অর্থ হচ্ছে ধ্বংসকারী। কি ভাইয়া? ধ্বংসকারী। তাহলে ব্যাকটেরিয়াকে ধ্বংসকারী যে ভাইরাস সমূহ তাদেরকে আমরা বলবো ব্যাকটেরিওফাজ। কি কি হয় জানেন? T2, T4, T6। টি সিরিজের যে ভাইরাসগুলো আছে সেগুলো সবই হচ্ছে ব্যাকটেরিওফাজ। এবার আসেন সায়ানোফাজ। ওকে, শোনেন, সায়ানো শব্দের অর্থে হচ্ছে নীল। কি ভাইয়া? সায়ানো শব্দের অর্থে হচ্ছে নীল। তাহলে সমুদ্রের যে শৈবাল সমূহ আছে তাদেরকে ধ্বংসকারী যে ভাইরাস হবে সেগুলো হচ্ছে সায়ানো ভাইরাস, মানে নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবাল ধ্বংসকারী ভাইরাসকেই হলো সায়ানোফাজ ভাইরাস বলি আমরা, ঠিক আছে? ওকে, তাহলে সায়ানোফাজের উদাহরণ আমরা কি পাবো? সায়ানোফাজের উদাহরণ আপনাদের বইয়ে দেওয়া আছে LPP1 and LPP2, LPP1 and L2, ঠিক আছে? সায়ানোফাজের উদাহরণ কি? LPP1 এবং LPP2। লিংবায়া, প্লেকটোনেমা অ্যান্ড ফর্মিডিয়াম নামক সায়ানোব্যাকটেরিয়া প্রথম অক্ষর দিয়ে লেখা হয়েছে কি আমাদের? LPP1 and LPP2। তাহলে কি হলো LPP1? আসেন, LPP, লিংবায়া বানান হইলো। আচ্ছা, লিংবায়া প্লেকটোনেমা। এবং লাস্টে আছে হচ্ছে ফর্মিডিয়াম। ফর্মিডিয়াম। ওকে, LPP1 হলো লিংবিয়া বা লিংবায়া প্লেকটোনেমা এন্ড ফর্মিডিয়ামের প্রথম অক্ষর দিয়ে LPP1 এবং LPP2। তাহলে আমাদের যেগুলা ছিল প্রায় মোটামুটি কাভার, পোষক দেহ অনুযায়ী আমাদের হয়ে গেছে। এবার পোষক দেহের সংক্রমণ বৃদ্ধি, ঠিক আছে? আসেন, ওকে, আচ্ছা, পোষক দেহে কিভাবে সংক্রমণ হবে এবং বংশ বৃদ্ধি করবে তার উপর ভাইরাস ভিত্তি করে মনে করেন যে একটা সাধারণ ভাইরাস হয় এবং একটা রিট্রো ভাইরাস হয়।
পোষক দেহে সংক্রমণ বৃদ্ধি করে দুই ধরনের হয়। কি হয়? নরমালি প্রথমটা হয় হচ্ছে সাধারণ ভাইরাস। সাধারণ ভাইরাস বলতে যে ভাইরাসগুলো আমরা বুঝি, ওকে। আর একটা হয় হচ্ছে রিট্রোভাইরাস। কি ভাইরাস ভাইয়া? রিট্রোভাইরাস। রিট্রোভাইরাস বলতে কি বোঝাই? রিট্রোভাইরাস হচ্ছে এমন একটা ভাইরাস, কি ভাইরাস, যে মনে করেন সংক্রমণ করবে এক রূপে এবং তার প্রয়োজন অনুযায়ী সে নিজেকে চেঞ্জ করবে। রিট্রোভাইরাস হচ্ছে প্রথমে সংক্রমণ করতো পাখিকে, বা প্রথমে সংক্রমণ করতো বানরকে, তারপরে ধীরে ধীরে এটা চেঞ্জ হয়ে মনে করেন ফর্ম চেঞ্জ করে ফেলছে। যেরকম HIV ভাইরাস, এই ভাইরাসটা হচ্ছে একটা রিট্রোভাইরাস। HIV ভাইরাস সর্বপ্রথম পাওয়া গেছিল কোথায় জানেন? বানরের দেহে। বাট পরে এটা ধীরে ধীরে কি করলো, মানব দেহে সংক্রমণ করা শুরু করলো এবং মানুষে এইডস ঘটাতে শুরু করলো, ওকে। তাহলে পোষক দেহ অনুযায়ী সংক্রমণ বৃদ্ধি অনুযায়ী সাধারণ ভাইরাস একটা, এন্ড রেট্রো ভাইরাস অনুযায়ী আরেকটা, ঠিক আছে। এখানে ভাইরাল RNA থেকে DNA তৈরি হয়। মনে করেন HIV ভাইরাসের RNA ভাইরাস, ঠিক আছে। এই ভাইরাসটা যখন মানুষকে সংক্রমণ করবে, সে ভাইরাস তার নিজেকে চেঞ্জ করে DNA ভাইরাসে পরিণত হয়ে তার মানুষের DNA ক্ষতি করে ফেলবে। এটাই হচ্ছে মানবদের পোষকদের সংক্রমণ অনুসারে। আর অন্যান্য ভাইরাস, এটা ভাইরাস তো বুঝতেই পারতেছেন, যেটা ছত্রাককে আক্রমণ করে থাকলে বলা হবে মাইকোফাজ, ঠিক আছে। মাইকোফাজ। কেন মাইকোফাজ? এই মাইকোটা দিয়ে হচ্ছে মাইকোটা সিরিজের ছত্রাককে বলা হয়। কার? এটাকে বলা হয় ছত্রাক। তাহলে ছত্রাককে আক্রমণ করলে কি বলবো আমরা? মাইকোফাজ, ওকে। দেন মনে করেন ব্যাকটেরিয়াকে, হোমস ব্যাকটেরিয়াকে আক্রমণ করলে আমরা বলবো ফ্যাজিল, এবং উদ্ভিদ ভাইরাসকে আক্রমণ করলে, উদ্ভিদ আক্রমণকারী ভাইরাসকে হলো ফাইটোফ্যাজিল, আর প্রাণী আক্রমণকারী ভাইরাসকে জুফ্যাজিল, ওকে। আচ্ছা, এটা নিয়ে একটা আলোচনা করে থাকি আমরা। আসেন, উদ্ভিদকে বলা হয় হচ্ছে ফাইটো। কি? ফাইটো, ওকে। উদ্ভিদকে বলা হচ্ছে ফাইটো। ফাইটো হরমোন নাম শুনেননি? আর প্রাণীকে বলা হচ্ছে জু। কেন? কেননা জু শব্দের অর্থ হচ্ছে অ্যানিমেল, প্রাণী বা চিড়িয়াখানা। এই অ্যানিমেল সমূহ সবাই পড়বে কার আন্ডারে? জু এর আন্ডারে। আর ফাইটো হচ্ছে উদ্ভিদ পড়বে। কে ভাইয়া? উদ্ভিদ। তাহলে উদ্ভিদকে যেসব ভাইরাস আক্রমণ করবে তাকে আমরা বলবো ফাইটোফ্যাজিন। আর প্রাণীকে যে সব ভাইরাস আক্রমণ করে আমরা তাদেরকে বলবো জু ফ্যাজিন। ওকে, ঠিক আছে। নরমালি এটাই। আসেন এবার আবার একবার আমরা রিভিশন করে ফেলি। প্রকারভেদ পড়তে আসছি। প্রকারভেদ পড়তে এসে আমরা 6 ধরনের প্রকারভেদ পাইছি। আকৃতি অনুসারে, নিউক্লিক অ্যাসিড অনুসারে, বহিঃস্থাপন অনুসারে, পোষক দেহ অনুসারে, এবং পোষক দেহ সংক্রমণ বৃদ্ধি এবং অন্যান্য ভাইরাস। আকৃতি অনুসারে আমরা 6 ধরনের ভাইরাস পাইছি দণ্ডাকার, গোলাকার, ঘনভুজাকার, ব্যাঙাচি আকার, সিলিন্ডাকার। দণ্ডাকার, গোলাকার, ব্যাঙাচি আকার, ঘনভুজাকার, সিলিন্ডাকার এবং ডিম্বাকার, এই 6 ধরনের ভাইরাস পাইছি। এরপর আসেন নিউক্লিক অ্যাসিড আকারে সম্পর্কে। নিউক্লিক অ্যাসিডে পাইছি DNA ভাইরাস এন্ড RNA ভাইরাস। বহিঃস্থাপন অনুযায়ী পাইছি একটা বহিঃস্থাপন সহ ভাইরাস আর একটা বহিঃস্থাপন ছাড়া ভাইরাস। পোষক দেহ আক্রমণ অনুসারে 4 ধরনের ভাইরাস পাইছি। কয় ধরনের? 4 ধরনের। উদ্ভিদ দেহে, প্রাণী দেহে, ব্যাকটেরিয়ার দেহে, আর সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবালের দেহে। পোষক দেহ সংক্রমণ অনুসারে পাইছি আমরা সাধারণ ভাইরাস এবং রেট্রো ভাইরাস, ঠিক আছে। অন্যান্য ভাইরাস হিসেবে আমরা পাইছি মাইকোফাজ, ফাইটোফ্যাজিন, জুফ্যাজিন, এইগুলাই, ঠিক আছে। আচ্ছা, আজকের মতো ক্লাস শেষ ভাইয়া। ধন্যবাদ। সালামু আলাইকুম। আমি হাসনাইন রাফি, পড়াশোনা করছি রাজশাহী মেডিকেল কলেজ 2য় বর্ষে। আমার জন্য দোয়া রাখবেন, ঠিক আছে। আর